প্রিয় ছাত্রছাত্রী, আমি এর আগে তোমাদের তৃতীয় সেমিস্টারের দুটো মক টেস্ট সেট দিয়েছি এবং প্রশ্নগুলো বাছাই করা প্রশ্ন। আমি জানি আমার সেটগুলো হাতে লেখা, হয়তো অন্যান্য চ্যানেলে অনেকে টাইপ করে দিচ্ছে, কিন্তু আমি এত তাড়াহুড়োর মধ্যে সেই সময়টা পেলাম না। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে তারা টাইপ করে দিচ্ছে, বোর্ডের অরিজিনাল প্রশ্নপত্রের মতো দিচ্ছে মানেই যে সেই প্রশ্নগুলো খুব উৎকৃষ্ট বা খারাপ, আমি কোনোটাই বলছি না। আমি শুধু একটা কথাই বলবো যে অন্তত একবার প্রশ্নগুলো দেখে যাও। যদি তোমার কাজে না লাগে, যদি তুমি ঠকে যাও প্রশ্নগুলো দেখে, তখন তুমি আমার চ্যানেলে এসে আমাকে তোমার মতামত ব্যক্ত করতে পারো। যাই হোক, আমি আমার এই মক টেস্ট সেটগুলোর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমি প্রশ্ন রিপিট করি না। খুব সচেতনভাবেই প্রত্যেকটা সেটের যে প্রশ্নগুলো দেওয়া হয় সেই প্রশ্নগুলো আমি বেশ ধৈর্য ধরে দেখে বেছে কুছে তৈরি করেছি। যদি তোমাদের কাজে লাগে তাহলে আমি আমার প্রয়াস বা প্রচেষ্টা সার্থক হয়েছে বলে মনে করব। আর একটা অনুরোধ আমি করব তোমাদেরকে, সেটা হচ্ছে যে যারা তোমরা ভিডিওটা দেখবে অন্তত একটা লাইক দিও, বা যদি কোনো সমালোচনা করার থাকে তাহলে তোমরা বিরূপ মন্তব্যও করতে পারো এবং ডিসলাইকও দিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। কে পত্র এনেছিল? চাকর, চাষি লোক, উমাচরণ লাহিড়ী, নগেনবাবু? সঠিক উত্তর হবে চাষি লোক। 2 নম্বর প্রশ্ন, অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধ মাত্র পান করাইতে সমর্থ হইলেন। কারা সমর্থ হয়েছিলেন? দেখো এখানে যে ঘটনাটা, আদরিণী যখন অসুস্থ হয়ে মৃতপ্রায় মরতে বসেছে, এই খবরটা শোনার পর জয়রাম মুখোপাধ্যায় এত চঞ্চল হয়ে উঠেছিলেন এবং এতটাই দুঃখ পেয়েছিলেন যে সেই সময় তার কিছু খাওয়া দাওয়া করার মতো মানসিকতা ছিল না। তার বৌমারা জোর করে তাকে একটু দুধ খাওয়াতে সমর্থ হয়েছিলেন। তাহলে এখানে হবে সঠিক উত্তর বধূরা। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে। আনকমন, অথচ এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। 3 নম্বর প্রশ্ন, সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। কেন? হাতি কেনার জন্য নিশ্চয় নয়, মেজবাবুর মেয়েতে বিয়েতে যাওয়ার জন্য তো নয়ই, মৃত আদরিণীর সৎকারের জন্য জমি বন্দোবস্তের জন্য। কোনোটিই নয়, সঠিক উত্তর হলো গ। আদরিণীর দেহ কোথায় পড়েছিল? আদরিণীর দেহ পড়েছিল আম্রবনের ভিতর। 5 নম্বর প্রশ্ন, অভিমান করে চলে গেলি মা, মায়ের নাম কি? কল্যাণী? না, কল্যাণী তার বড় নাতনি। অন্নপূর্ণাও নয়, ইন্দিরাও এই গল্পের চরিত্র নয়, হবে আদরিণী, যে হাতিটাকে তিনি কন্যা স্নেহে দেখতেন। ইহার পর মাত্র 2টি মাস মাত্র ড্যাশ মহাশয় জীবিত ছিলেন। শূন্যস্থান পূরণ করো। অবশ্যই উত্তর হবে মুখুজ্জে মশাই। পরের প্রশ্ন, মৃত আদরিণীকে দেখতে যাওয়ার সময় সঙ্গে কে ছিলেন? জয়রাম মুখোপাধ্যায় আদরিণীকে দেখতে যাওয়ার সময় কাকে সঙ্গে নিয়েছিলেন? সঠিক উত্তর হবে জ্যেষ্ঠ পুত্রকে। তারপর, লোকটি কোচ বাক্সে বসিল, লোকটি কে? লোকটি হলেন পত্রবাহক চাষি লোক। লোকটি হলেন পত্রবাহক চাষি লোক। পরের প্রশ্ন, না থামা কখনো কার ধর্ম? অবশ্যই বাতাসের। কেন? ঘোড়া থামতে পারে, সপ্তডিঙা না চালালে থামতে পারে, উট সেও থেমে থাকতে পারে, কিন্তু বাতাস সে কখনো থেমে থাকে না, না থেমে থাকাই তার ধর্ম। 10 নম্বর প্রশ্ন, নতুন পতাকা কার ধর্ম ছিল? অবশ্যই লেনিনের, কারণ তিনি একজন ফ্যাসিবাদী বিপ্লবী নেতা। পরের প্রশ্ন, যেন সে ধর্মই নয়, কবির মতে তা কি? কবির মতে তা হলো প্রাতিষ্ঠানিকতা। পরের প্রশ্ন, তুনির কি? তলোয়ার রাখার খাপ, ক্ষেপণাস্ত্র কোনোটি নয়, স্বর রাখার পাত্র। অবশ্যই স্বর রাখার পাত্র বা তীর রাখার পাত্র।
পরের প্রশ্ন, পৌরাণিক কাহিনী অনুসারে পুষ্পক রথ কে নির্মাণ করেছিলেন? পৌরাণিক কাহিনী অনুসারে এই পুষ্পক রথ নির্মাণ করেছিলেন দেবতাদের ইঞ্জিনিয়ার, তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্বকর্মা। ঠিক আছে, এই পুষ্পক রথ তিনি কুবেরকে দিয়েছিলেন, কুবেরের কাছ থেকে রাবণ এটা কেড়ে নিয়েছিলেন। ঠিক আছে, আবার আরেকটা জিনিস মনে রেখো, এই রাবণের শ্বশুর মশাই অর্থাৎ মন্দোদরীর বাবা, তিনি ছিলেন ময়দানব, তিনিও কিন্তু বিশাল বড় ইঞ্জিনিয়ার ছিলেন, মানুষের ইঞ্জিনিয়ার ছিলেন। এই ময়দানবই কিন্তু ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরকে সুরম্য রাজপ্রাসাদ নির্মাণ করে দিয়েছিলেন। আচ্ছা, কবির মতে মন্ত্রপুত অসি কিসের প্রতীক? হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, ঠিক আছে, সেই মন্ত্রপুত অসি হচ্ছে ভালোবাসার প্রতীক। কবির মতে খরজুরের দ্বীপ কেমন? তৃষ্ণা মুখর, তৃষ্ণা হরণকারী, তৃষ্ণাহীন, তৃষ্ণার্ত? অবশ্যই তৃষ্ণা হরণকারী, কারণ ওখানে কবিতায় আছে তৃষ্ণাহর খরজুরের দ্বীপ। তারপর, উদ্বোধন পত্রিকার সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। যদিও পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ এই পত্রিকার সম্পাদনা করেছেন, কিন্তু প্রথম সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। স্বামী বিবেকানন্দের মৃত্যু সাল কোনটি? স্বামী বিবেকানন্দের মৃত্যু সাল হলো 1902 সালের 4ই জুলাই। তারপর, সত্য মিথ্যা নির্ণয় করো। সমস্ত দেশের কল্যাণের কথা চিন্তা করে গ্রাম্য প্রাধান্য ভুলতে হবে, সত্য। হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদরকে ভালো মানায়, মিথ্যা। চলতি ভাষায় যে ভাব আসে তা 2000 ছাঁদি বিশেষণেও নাই, সত্য। বাড়ি ঘরদোর সব আলোয় ঝলমল করবে, মিথ্যা। তাহলে সত্য মিথ্যা, সত্য মিথ্যা, এই অপশন যেখানে হবে সেটাই তোমরা করবে, এবং আমাকে এটা পারলে তোমরা কমেন্ট বক্সে জানিও কোন উত্তরটা তোমরা বেছে নিয়েছো। 19 নম্বর প্রশ্ন, মুসলমান ওস্তাদ কিভাবে গান করেন? দাঁত চেপে নাকি সুরে? ঠিক আছে, অপশন হবে ক। তারপর পরের প্রশ্ন, পুস্তকের ভাষা আর কওয়া কথা ভাষা এক করতে হলে বুদ্ধিমান মানুষ কি করবেন? অবশ্যই তিনি পুস্তকের ভাষা আর কওয়া কথা ভাষা এক করতে হলে, প্রশ্নটা ভালো করে বোঝো, বুদ্ধিমান মানুষ কি করবেন? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অবশ্যই বাঙ্গালা ভাষা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এক করতে হলে বুদ্ধিমান মানুষ অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন। তাহলে সঠিক উত্তর হবে গ। তারপর, ছেড়ে দাও ভবিষ্যতের কথা বলছে গো, উক্তির বক্তাকে। ছেড়ে দাও ভবিষ্যতের কথা বলছে গো, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তোমাদের পোটরাজ গল্প থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, অবশ্যই পোটরাজ গল্প থেকে নেওয়া হয়েছে। তো সঠিক উত্তর কি হবে? ভবিষ্যতের কথা বলছে, ভবিষ্যতের কথা বলতে কোন কথা বলা হচ্ছে? অপশন আছে বক্তা বঞ্চলা, অপশন আছে দূরপথ, অপশন আছে মোড়ল, অপশন আছে দূরপথের পাশে বসা বউটি। সঠিক উত্তর হবে দূরপথের পাশে বসা বউটি। তারপর, এই দেখো কাঁদিস কেন, কাঁদলে অমঙ্গল হয়। এই দেখো কাঁদিস কেন, কাঁদলে অমঙ্গল হয়, বক্তাকে? বক্তা হলো একটা মেয়ে, গ উত্তর হবে একটা মেয়ে। তারপর, দেবী মারিয়ায়ের নামে দূরপথ কোন কোন বারে উপোস করে? সঠিক উত্তর হবে মঙ্গল এবং শুক্রবারে। ওখানে বলা হয়েছে শুক্রবারে, তাহলে মঙ্গল এবং শুক্রবারে। তারপর 24 নম্বর, যারা স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে, এখানে স্থানে এবং অস্থানে বলতে কবি কি বুঝিয়েছেন? কবি বুঝিয়েছেন জীবনের আশ্রয় ও আশ্রয়হীনতাকে। তারপর, মাথা যতই উঁচু করুক, কে মাথা উঁচু করবে? ওই যে সুবিধের নয় যে সময়, অর্থাৎ গ অপশন হবে। তারপর, স্তম্ভ মেলানো। ভাসান গান, আমি এই প্রসঙ্গে বলে রাখি, এগুলো সবগুলোই হচ্ছে মনসামঙ্গলের গান,
দেবী মনসাকে কেন্দ্র করে যে মঙ্গল গান আমাদের এপার বাংলা ওপার বাংলায় প্রচলিত, সেই জনপ্রিয় মঙ্গল গান বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আমি এখানে সেই নামগুলো তুলে দিয়েছি এবং কোনখানে সেই নামে প্রচলিত এই বিষয়টা যদি তোমরা তৈরি করে যাও, তাহলে এখানে দেখো 4টে প্রশ্নের জন্য যদি একটা একটা করেই প্রশ্ন হয়, তাহলে 4টে প্রশ্নের উত্তর তোমার জানা হয়ে যাচ্ছে। ভাসান গান, এই ভাসান গান কোথায় আছে, মানে কি নামে পরিচিত, মানে কোন বঙ্গে ভাসান গান আছে? তাহলে আমি প্রথমেই দেখব যে কোন অপশনটা আমার কাছে সহজ। যেমন ঝাপান, আমি নিজে রাঢ় বঙ্গের ছেলে, আমি জানি ঝাপান আমাদের রাঢ় বঙ্গে মানুষ বলে। তাহলে হ্যাঁ, একবার এসো গো মা ঝাপানের আসরে। তাহলে 3-এর দাগের উত্তরটা হচ্ছে বি, 3-এর বি। এখন তুমি দেখো যে 3-এর বি অপশন কোথায় আছে। দেখতে পাচ্ছি যে 3-এর বি অপশন একটাতেই আছে। আবার দেখো 1-এর ডি ভাসান গান, এটা দক্ষিণবঙ্গে প্রচলিত, কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি, ওই জেলাগুলোতে মনসা মঙ্গলের গান ভাসান নামে পরিচিত। আবার সাইটল বা বিশহরীর গান, ঠিক আছে, বা ডগজিয়ানি বা মরাজিয়ানি পালা, এই যে মরাজিয়ানি, ডগজিয়ানি, বিশহরীর গান, সাইটল, এগুলো কিন্তু উত্তরবঙ্গে প্রচলিত। আবার রয়ানি পূর্ববঙ্গে প্রচলিত। তাহলে সঠিক উত্তর হবে খ। 27 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কে বৈষ্ণব পদকর্তা? কাশিরাম দাস, না তিনি মহাভারতের অনুবাদক। রামপ্রসাদ সেন, তিনি শাক্ত কবি। সৈয়দ আলাওল, তিনি সপ্তদশ শতাব্দীর আরাকান রাজসভার কবি, তিনি বৈষ্ণব পদ লেখেননি। কিন্তু আমরা জানি যে বৈষ্ণব পদাবলী এমনই একটা জনপ্রিয় সাহিত্য ছিল যে অনেক মুসলমান কবিও কিন্তু বৈষ্ণব পদ রচনা করেছেন। এমনকি আধুনিক যুগে কবি কাজী নজরুল ইসলামও কিন্তু প্রচুর বৈষ্ণব পদ রচনা করেছেন, যা ভাবের দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে কোনো পদকর্তার চেয়েও কম নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে সৈয়দ মুর্তজা। তারপর আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। বাংলার কীটপতঙ্গ বইটি কে লেখেন? বইটি লেখেন গোপালচন্দ্র ভট্টাচার্য। এই গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা, বা আমরা ক্লাস 4-এ একটা পড়া পড়েছিলাম, সেটা হচ্ছে পিঁপড়ের বুদ্ধি। এই বাংলার কীটপতঙ্গ বইয়ের মধ্যেই কিন্তু সেই পড়াটা আছে। আচ্ছা, পরের প্রশ্ন, চিকিৎসক দিবস হিসাবে পালিত হয় কোন দিনটি? সবাই জানি আমরা 1 জুলাই। এবং এটাও মনে রেখো, এই 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, একই সঙ্গে তার মৃত্যুদিন। পরের প্রশ্ন, টলস্টয় অফ বেঙ্গল কাকে বলা হয়? মহেশচন্দ্র নন্দীকে। বাংলায় 2টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনির সংখ্যা কত? অবশ্যই 200টির বেশি। অর্থ নিয়ন্ত্রক ধ্বনিকে কি বলে? যে ধ্বনি অর্থকে নিয়ন্ত্রণ করে তাকে অবশ্যই মূলধ্বনি বলে। তারপর অযোগবাহ বর্ণ কোন দুটি? অযোগবাহ বর্ণ হলো অনুস্বার এবং বিসর্গ। মহেশ্বর সূত্র অনুযায়ী এই দুটোকে অযোগবাহ বর্ণ বলে। মস্তিষ্ক ও ভাষা, এই দুইয়ের মেলবন্ধন ঘটায় কে? অবশ্যই স্নায়ু ভাষা বিজ্ঞান। তারপর একটি আদর্শ অভিধানে কয়টি স্তর থাকে? সঠিক উত্তর হবে গ, 3টি। তারপর সংস্কৃত ভাষা যে 3টি স্তরের মাধ্যমে বাংলায় প্রবেশ করেছে, অপভ্রংশ, অবহট্ট, প্রাকৃত। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, না। দেশি আগন্তুক, সংস্কৃত, না। প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ট, না। সঠিক উত্তর হবে ক, অপভ্রংশ, অবহট্ট, প্রাকৃত। তারপর শব্দার্থের সত্য সাপেক্ষে তত্ত্বের প্রবক্তাকে? ডোনাল্ড ডেভিডসন। তারপর ঊর্ণনাভ শব্দের প্রতিশব্দ কি? ঊর্ণনাভ শব্দের যদি ব্যাস বাক্য করি আমরা, তাহলে হয় ঊর্ণ নাভিতে যার। তো নাভিতে কার ঊর্ণ থাকে? জাল থাকে, মাকড়সা। এই জন্য মাকড়সার আর এক নাম ঊর্ণনাভ। তারপর পূর্বতন অর্থের সঙ্গে নতুন অর্থ সমষ্টি যোগ হলে কি ঘটে? অবশ্যই অর্থের প্রসার ঘটে। তারপর 40 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন,
ইতর শব্দের আদি বা মূল অর্থ ছিল অন্য বা অপর, কিন্তু প্রচলিত অর্থ হলো নিচ। এক্ষেত্রে শব্দার্থ পরিবর্তনের কোন ধারা অনুসৃত হয়েছে? তাহলে ইতর মানে অন্য বা অপর, আর নিচ, তাহলে আগের মানেটাই ভালো ছিল। নিচটা শুনতে কেমন লাগে, তাহলে এক্ষেত্রে অর্থের অপকর্ষ হয়েছে। ঠিক আছে, মানে অর্থটার গুরুত্ব হারিয়েছে, ঠিক নয়, মানে অর্থটা শুনতে খারাপ লাগছে, খারাপ অর্থে, অপ অর্থে ব্যবহৃত হয়েছে। তো এই ছিল 3 নম্বর সেট।